হ্যাঁ, ক্লাস 8 সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের ইতিহাসের আমরা সেট 7 করব। অবশ্যই অন্যান্য পর্বগুলো চ্যানেলে আছে, সাবস্ক্রাইব করে সাথে থাকো। ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, অথবা তোমরা প্লেলিস্ট থেকে পাবে, বা এই ভিডিওর কোনো আই বাটন বা এন্ড স্ক্রিনে তোমরা পাবে। সাথে থাকো সাবস্ক্রাইব করে। শুধু প্রশ্ন নয়, সাজেশন সহ অন্যান্য পর্ব অবশ্যই পাবে, এবং আগামী বছরগুলিতেও সাহায্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাথে রাখো। চলো আমরা বাকি অংশ একটু দেখে ফেলি। এখন দেখো, সেট 7 ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশন এইচএস, যেটা 255 পাতায়। একে দাগে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়। দেখো, কর্নওয়ালিস চালু করেন, লিখে রেখেছি 1793 খ্রিস্টাব্দে। আর এটা 1853 খ্রিস্টাব্দে ভারতের রেলপথ চালু হয়েছিল লর্ড ডালহৌসির আমলে, কিন্তু কত সালে এটাও পরে, তাই লিখে রেখেছি। আবার দেখো, সমাচার দর্পণ প্রকাশিত হয় 1818 খ্রিস্টাব্দে, এবং উলগুলান শব্দের, এটা নিশ্চয়ই তোমরা জানো, বিদ্রোহ। আবার মর্লেমিন্টো সংস্কার আইন পাস হয় 1909 খ্রিস্টাব্দে, এবং সেইখানে দেখো পরের কোশ্চেন, জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। দুয়েরটা, ঢাকা অনুশীলন সমিতি কে গড়েছিলেন? 1906 খ্রিস্টাব্দে পুলিন বিহারী দাস। এটা 112 পাতায় তোমরা পাবে। আর স্বামী বিবেকানন্দ কবে শিকাগো সম্মেলন যোগ দিয়েছেন? 1893 খ্রিস্টাব্দে। এবং নববঙ্গ নামে কারা পরিচিত, এই বিষয়টা একটু আমরা এই যে পাট কল চালু হয় আগে বলিনি, হুগলির রিষ্টাতে, আর পাট কারখানা নিশ্চয়ই আমরা বলেছিলাম বোম্বাইয়ে। 80 পেজে আমরা একটু জেনে নেব, যেখানে তোমাদের বলা হয়েছে যে নববঙ্গ কারা। এই যে দেখতে পাচ্ছ এইখানে 80 পেজের, যেটা এখান থেকে নববঙ্গ বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী বলা হতো, এইটা দিতে পারো। এই পর্যন্ত দিলে ভালো, ঠিক আছে। নববঙ্গ শুধু কাকে বলা হয় এইটুকু দিলেও হবে, ব্যাস। চলো এইবার আমরা পরের পর্বে আসি, অর্থাৎ 3 দাগে চিরস্থায়ী বন্দোবস্তের ফলাফল লেখো, যেটা 49 পাতা আছে। চিরস্থায়ী বন্দোবস্তের ফলাফল দেখো, চিরস্থায়ী বন্দোবস্ত বা ইজেদারি ব্যবস্থা, যেটা এর ফলে কি হয়েছিল, এই যে এখান থেকে দিতে পারো, এইটুকু। এটা যদিও 3য় অধ্যায়ের, ঠিক আছে, এই পাঠটুকু। তো এই 3য় অধ্যায়ের এটা। এবং এইখানে দেখো চিরস্থায়ী বন্দোবস্ত। এবার ধরো দুয়েরটা, ঔপনিবেশিক শাসনের সময় প্রকাশিত কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদপত্র, যেমন বেঙ্গল গেজেট, দিগদর্শন, সমাচার দর্পণ। আর স্বদেশী আন্দোলন বলতে কি বোঝো? স্বরাজ। স্বদেশী আন্দোলন বলতে কি বোঝো? স্বদেশী আন্দোলন। আর স্বরাজ বলতে কি বোঝো? 105 পাতা। স্বদেশী আন্দোলন 105 পাতা, যে এইটা বোধহয় তখন গুরুত্ব দিইনি। যাই হোক, 105 পাতা আমরা একটু বলে নিই, স্বরাজ বলতে কি বোঝো। 105 পাতা। তো দেখো, এইখানে আমরা একটু জানি স্বরাজ ভাবনা, চরমপন্থীদের স্বরাজ ভাবনা। এই যে পর্বটা দেওয়া আছে স্বরাজ অর্জন করা, সেটা চূড়ান্ত। সেখানে তিলক কি স্বরাজ ভাবত, যে অঞ্চলটুকু দেওয়া আছে সেইটুকু তিলকের ভাবনায় কি। এই যে বাকি অঞ্চল, এই যে টুকরো কথা, যেটা 105 পাতা, এটা তোমরা দিয়ে দিতে পারো। এবার দেখো, পরের পাতায় আসছি। মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ, যেটা দেখো 88 পাতায়। প্রত্যক্ষ কারণ মানে সেই মঙ্গল পাণ্ডের যেটা আর কি, সেটা তোমাদের দিতে হবে। এই যে মঙ্গল পাণ্ডের ব্যাপারটা আমরা প্রত্যক্ষ কারণ বলে, বড় কারণের মধ্যে এটাও দিয়ে রাখা, এখান থেকে এই পর্যন্ত তোমাদের দিতে হবে। তো দেখো 88 পাতা। এইবার তোমাদের চলে এলো দুয়েরটা, ফরাজি আন্দোলন সম্পর্কে 86 পাতা। ফরাজি আন্দোলন, যেমন এইখানে তোমরা দেখো, এই যে টুকরো কথা দেওয়া আছে, ফরাজি আন্দোলন 86 পাতা, এখান থেকে এই পর্যন্ত তোমাদের এটা দিতে হবে, এই যে পাঠটা, ফরাজি আন্দোলন। এবং তারপরে দেখো, ফরাজি আন্দোলনের পরে এটা হচ্ছে নরমপন্থী চরমপন্থী দ্বন্দ্ব বা পার্থক্য, 106 পাতা, যেটা তোমরা এটা একটু দিতে পারো। 106 পাতা, চরমপন্থী নরমপন্থী। এইখানে এই যে পাঠটা 106 পাতা, আবার বলছি, এখান থেকে চরমপন্থী নরমপন্থী, এখান থেকে এই পর্বটুকু পুরোটাকে দেখে রাখো। এই যে এটা একটু তোমাদের পড়তে হবে, চরমপন্থী নরমপন্থী দ্বন্দ্ব ব্যাপারটা, এইটা। এবং তার সাথে সাথে ফরাজি আন্দোলন সম্পর্কে তোমাদের তো বললাম। এবং 5 সেট 5 সৈয়দ আহমেদের সংস্কার, এটা প্রত্যেকবার পড়েছে বিভিন্ন পেজে, আমি দেখছি 83 পাতা। যেমন এইখানে তোমাদের দিয়ে দিই একটু, এই যে এখান থেকে এই পর্যন্ত পর্বটা দিয়ে দিতে হবে 83 পাতায় কিন্তু, এইটা, ঠিক আছে। এইবার তোমরা দেখো, এই যে বলছে সতীদাহ প্রথা কিভাবে রদ করা হয়েছিল, তো এটা নিশ্চয়ই রাজা রামমোহন রায়ের নেতৃত্বে সতীদাহ প্রথা রদ হয়েছিল। তোমাদের আগে আমি বলেছি যে রাজা রামমোহন রায়ের এই ব্যাপারটা তোমরা আগের সেটে পেয়েছো। এটা 78 পাতায় পাবে। এটা 78 পাতায় তোমরা সতীদাহ প্রথা ব্যাপারটা একটু জানতে পারবে। এইখানে দেখো, কৃষি ও উপজাতি সংস্কারের বিদ্রোহের কারণ ছিল 84 পাতায়। এবং আমরা কৃষি উপজাতি বিদ্রোহের এই যে এইখানে
এই যে এই পর্ব কৃষক ও উপজাতিরা কিভাবে বিদ্রোহ করেছিল এখান থেকে এই পর্যন্ত 84 পাতায় এই পর্বটা তোমরা একটু লিখে দিতে পারো। এইবার দেখো এইটা আছে সম্পদের বহির্গমন 71 পাতা এবং তোমার 103 পাতা বলেছিলাম দুবার, 103 পাতা থেকেও পাওয়া যাবে বা 71 পাতায় তোমাদের বলেছিলাম সেখান থেকে, যেমন 103 পাতায় যাও এখান থেকে বলেছিলাম নরমপন্থী এখান থেকে শুরু করে তুমি লিখতে পারো এই পর্যন্ত লিখতে পারো, বা 78 পাতায় যেটা তোমাদের দেওয়া আছে সেখান থেকেও তোমরা লিখতে পারো। এইখানে এখানে বলেছো কত 71 পাতায়, সেই অঞ্চলটুকু তোমরা দেখতে পারো এইখান থেকে সম্পদের নির্গমন যেটা দেওয়া আছে। এই যে উপর থেকে এই সম্পদের বহির্গমন বলে সুন্দর করে পয়েন্ট এই পর্যন্ত তোমরা লিখতে পারো, প্রথম থেকে এইটুকু দিয়ে বাকি অংশ বাদ দিয়ে এটাও লিখতে পারো বক্স করে করে যেটুকু দেওয়া আছে। তো এই গেল তোমাদের চ্যাপ্টার 7। তো আমরা নিশ্চয়ই আগামী পর্বে কাটোয়া কাশিরাম দাস ইনস্টিটিউশন সেটাও জানবো, তারও উত্তর সম্পূর্ণ করে রাখা আছে। সাবস্ক্রাইব করে সাথে থাকো, প্রত্যেকটা পর্ব শুধু ইতিহাস নয় প্রত্যেকটা সাবজেক্টের, হ্যাঁ আবার বলছি প্রত্যেকটা সাবজেক্টের এরকমই সাজেশন সহ প্রশ্নবিচিত্রা সবকিছু ডিটেলস উত্তর অবশ্যই পাবে। চলো।